আমরা ছিলাম আপনার ক্ষেতের মেঝে, এতটুক পানি মানে হাঁটু বরাবর পানি। এখান থেকে এরা আমরা খেলা দেখাইতে দেখাইতে লুট দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা। আমরা তিনজন, আমার একজন ভাই আছে, আমার একজন দুলা ভাই আছে, আমরা তিনজন গেছি মাছ মারতে। রাত বাজে আপনার প্রায় 10:30টার মতো। তো গ্রামে আপনার রাত্রের বেলায় মাছ মারা হয়। তো যখন গেছে আমরা জাল পাতি, আপনারা কি জালে চিনেন জানি না, কারেন্টের জাল। তো নামছি, নামা জাল পাচ্ছি, পাতার পরে তিনজন তিন দিকে চলে গেছি জাল পাততে পাততে। অনেক লম্বা হাওরের মাঝখানে, এ মাথা থেকে ওই মাথা দেখা যায় না, সবার হাতে লাইট আছে একটা করে। তো যখন আপনার জাল নিয়ে তিনজন তিন দিকে গিয়েছি, একজন ওই মাথায় একজন ওই মাথায়, মাছ পথে যাওয়ার পরে আপনার মাছ, গজার মাছ, অনেক বড় গজার মাছ, একটা এই দিক থেকে লাফ দিয়ে ওই দিকে পড়ে, আর একটা ওই দিক থেকে লাফ দিয়ে এই দিকে পড়ে, একটা মাথার উপর দিয়ে পড়ে। তো জাল টান দিলে কোনো মাছ পাই না, খালি। আর যখন আপনার জালটা পাতি, তখন জাল ছিঁড়া বাইরে যেতেছে, মাছ তুললে মাছ পাই না। তখন নিজের কাছে মানে একটা ভয় ভয় মানে অনুভব করতেছি। জাল পাততে পাততে আপনার প্রায় 12টার কাছাকাছি রাত। মাছ এভাবে ঠেঙে না যে পট মারে, শরীরে পট মারে, মানে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা আর কি। তো আমার সাথে ঘটছে, আমি বুঝতেছি। আমি ভয় পায়া আগাইতে 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 আমার ভাইয়ের কাছে গেছে। তো মাছগুলো মানে আমার ধাওয়া করতে আছে। ওনার দ্বারে যাওয়ার পরে কিছুক্ষণ স্টপ, পানি, কোনো সারা শব্দ নাই, মাছেরও কোনো সারা শব্দ নাই। 5-7 মিনিট যাওয়ার পরে ওনারা আমি কাহিনীটা ভাঙে বলছে যে ভাই আমার সাথে এরকম এরকম হয়েছে। উনি বলতেছে কই আমার সাথে। আমরা এখানে দাঁড়ে আলাপটা কথাটা শেষ করার পর 5-7 মিনিট পর মানে পানি কি, পানির চেয়ে বেশি মাছ, বড় বড় গজার মাছ। তো মানে আসে, মানে এভাবে মানে পট মারে, লাফ মারে আসে। তো আমার ভাই আবার খুবই একজন সাহসী, উনি একটা লাঠি, জালের একটা লাঠি আছে, লাঠি হাতে নিয়ে মানে যেটা লাভ দেয় এটারে বাড়ি, যেটা লাভ দেয় এটারে বাড়ি, বাইরেতে 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 আপনার এদিকে আমরা যে মাসের সাথে এরকম মানে সময় কাটাইতেছি, খেলা করতেছি, আমাদের চেঞ্জ ঠিক নাই। রাত বাজে গেছে আপনার প্রায় 2:30টার মতো। ওই যে আমাদের সাথে আরেকজন লোক গেছিল, আমাদের দুলাভাই, উনি আমাদেরকে টোকাইতেছে, ডাকতেছে, কিন্তু আমরা শুনতেছি না। উনি আমাদেরকে টোকাই পাইতেছে না। আমরা এক স্থান থেকে অন্য স্থানে গেছি এগুলোর পিছে ধাওয়া করতে করতে। তারপর আপনার এই যে বাইরে বাইরে করতে করতে আমরা ছিলাম আপনার ক্ষেতের মেঝে, এতটুক পানি মানে হাঁটু বরাবর পানি। এখান থেকে এরা আমরা খেলা দেখাইতে দেখাইতে লুট দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা। আমাদের তো চেঞ্জ ঠিক নাই, গাঙ্গের পারে যাওয়ার প্রায় কাছাই গেছি গা। তখন মানে আমার চেঞ্জ ঠিক হয়েছে একটু, মানে আমি বুঝতেছি যে আমরা গাঙ্গের ভিতরে চলে যেতেছি। ওইখানে গেলে আমরা রিটার্ন ফেরত আর মতো কোনো সিস্টেম নাই, মানে আমাদেরকে ডুবাই দিব। তো আপনার মনে করেন, তখন আমি আমার ভাইরে বলতেছি ভাই আর আগায় না, মূলত তো এগুলো মাছ না, আমাদেরকে লোভ দেখাইতেছে। তো ভাই বলতেছে না, আজকে মাছ নাই নিয়ে বাসায় যাবো না, মাছ আমার লাগবে। মানে উনি এখনো মানে মাছের পিছিয়ে ধাওয়া করতেছে। পরে আমি বলতেছি ভাই তুমি বুঝো এগুলো মাছ না ভাই, আমাদেরকে মানে বিভ্রান্ত করতেছে, আমাদেরকে মানে মারার মতো মানে পজিশনে নিচে গিয়ে ভাই আয়া পড়ো। পরে ওনারে বুঝায় টুজায় নিয়ে আয়া পড়ছি। প্রায় 3টা 3:30 বাজে রাত। তো আসার পথে জাল তুলে লেছি, একটা মাছও পাই নাই।
জাল তুইলা বাইরে বলতেছে চলো আজকে আজকে আর মাছ দরকার নেই। পরে আমরা টর্চ মেরা লাইট মেরা ওই যে আমাদের দুলাভাই আসছিল সাথে ওনারা বাইরে ঘুরছি বিশ্রায়। ওনার সাথে আবার এরকম কিচ্ছু হয় নাই, উনি একটু দূরে আসছিল, ওনার সাথে এরকম কিচ্ছু হয় নাই। একটু দূর বলতে অনেক দূর, হাওড়ের মাঝখানে। তো ওনারে গিয়ে ঘটনাটা কইলাম, ভাই এত এত মাছ। উনি বলতেছে আল্লাহ পাক তোরা বাঁচাইছে। যে কথাগুলো আমারে বললে যে মূলত এগুলো মাছ না, এগুলো মাছের আকৃতি তোদের সামনে আসছিল, তোদেরও ভাগ্য ভালো, মানে এখান থেকে বাচ্চা পড়ছে। কিন্তু আমরা তিনজন বাড়িতে রওনা দিয়ে দিব। বাড়িতে রওনা দেওয়ার পথে আপনার কিছুক্ষণ যাওয়ার পরে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির চারিদিকে আপনার ঝোপ আছে, কুমলির ঝোপ। কুমলির ঝোপ প্রথম যখন সড়কে মানে রাস্তায় উঠে হাঁটার পথে হাঁস, মুরগ এগুলার আকৃতি আমাদের সামনে আইসা, মানে মুরগের বাচ্চা, ছোট ছোট বাচ্চা সামনে দিয়ে মনে করেন যে চেউ 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 করে অনেকগুলা, রাস্তা ভরা, পাড়া দেওয়ার মতো জায়গা নাই। তখন মানে একটু রেস্ট লই আমরা, মানে দাঁড়াই, কিছুক্ষণ পরে আবার নাই। একটু সামনে আগাইছি, হাঁস হাঁস এসে এমনি ঝাপটা মারে আমাদেরকে মানে শরীরের উপরে মানে আক্রমণ করে। তখন মানে আমাদের হাতে লাইট আছে, প্রায় 4টা বাজে গেছে রাত। আমাদের হাতে লাইট আছে, লাঠি আছে, মানে আমরা এগুলো দাও দিই, দাও দিলে আবার চলে যান। যখন পুষ্কুনির কাছে গেছি, পুষ্কুনির সাইডে দিয়ে যাইতে হয়, ঝোপের মাঝে একটা উলঙ্গ বাচ্চা, মানে আপনার বয়স 5 থেকে 6 মাস হবে, আমার শরীরের রুম্বা দাঁড়াই গেছে ভাই। ঘটনা তো আমার নিজের চোখকে দেখা আমার সাথে ঘটছে। যখন আপনার প্রায় 5-6 মাসের একটা বাচ্চা, উলঙ্গ বাচ্চা আপনার ঝোপের উপরে এরকম ভাবে নাচতেছে আর চিৎকার করতেছে, চিৎকার করতেছে। তো আমার ভাই বলতেছে জারি এটা তো বাচ্চা, মানে বাচ্চারা ধরতে যাবে। তো আমার বলতেছে না যাও না, এটা বাচ্চা না। কিন্তু আমরা যাইতে চাই, বাচ্চা এখান থেকে লাফ মেরে এখানে আসে, আমাদের সামনে আসে, আইসা চিৎকুর পারে। মানে প্রায় আপনার আধা ঘন্টার মতো হয়ে যাবে এখানে, আমাদেরকে মানে আটকে রাখছে, যাইতে দেয় না। পরে আমার ভাইয়ের চেঞ্জ আসছে যে শরীর যদি নাপাক থাকে তাহলে নাকি এগুলো একটু দূরে থাকে। ভয়ে মানে আমাদের নিজের শরীর আমরা নাপাক করছি, তারপরও মানে আপনার এগুলো আমাদের পিছু ছাড়তেছে না। একবার হাঁস হইতেছে, একবার মুরগ হইতেছে, একবার বাচ্চা হইতেছে। এগুলো করতে 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 আপনার ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে এই বাচ্চাটা হঠাৎ করে আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। যখন মসজিদে আপনার মাইকে মেসাব কেরাত দিছে, তখন হঠাৎ করে বাচ্চাটা আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। আমরা তো অবাক। পরে ভাই যে বাচ্চাটা উধাও হয়ে গেছে, মানে আজানের সময় এগুলা থাকে না। আর এত সময় যে আমাদের সাথে খেলা করছে, মূলত আমাদেরকে মানে সিস্টেমে ফালাইতে পারে নাই। আমাদেরও ভাগ্য ভালো, মানে বাচ্চা এসে। আগে গ্রামে গ্রামে যাত্রাপালা হতো। যাত্রাপালা দেখার আগ্রহ সবারই কম বেশি ছিল। সেই যাত্রাপালা নিয়ে আজকে এই ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন একটি ভাই। ভাইয়ের পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ করেছেন, তাই বললাম না। চলুন সরাসরি চলে যাব ঘটনায়। 2008 সাল। এখনকার মতো তখন এত আলো, এত শব্দ, এত প্রযুক্তি ছিল না। রাত মানেই ছিল অন্যরকম গভীর, নীরব আর অদ্ভুতভাবে রহস্যময়। আমরা তখন ক্লাস 9-এ পড়ি। ছোট শহরের ছেলে, দিনে স্কুল, রাতে কোচিং আর মাঝে মাঝে বন্ধুবান্ধবের আড্ডা, এই ছিল আমাদের জীবন। আমি, রাব্বি, রাহাত, ইফতেখার, তানভীর, সাবিত আর সাজ্জাদ, আমরা সবাই একই ব্যাচে পড়তাম। আমাদের এক বন্ধু ছিল আসাদ। ওর বাড়ি শহর থেকে একটু দূরে, পুরো গ্রাম সাইডে।
একদিন বিকেলে কোচিং শেষে আসাদ এসে বলল, দোস্ত, আমাদের এলাকায় যাত্রাপালা বসছে। আমরা একে অন্যের দিকে তাকালাম। যাত্রাপালা, এই শব্দটা আমাদের কাছে নতুন। বইয়ে পড়েছি, বড়দের মুখে শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখা হয়নি। আমি বললাম, সত্যি? কেমন হয়? আসাদ হেসে বলল, দেখলেই বুঝবি, আজ রাতে আয় না। সিদ্ধান্ত নিতে আমাদের বেশি সময় লাগেনি। আগের দিনই ঠিক করলাম, পরদিন রাতে আমরা সবাই যাব। বাসায় বলে দিব প্রাইভেটে যাচ্ছি, এই অজুহাতে বেরিয়ে পড়ব। পরদিন রাত আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে বের হয়ে নির্দিষ্ট জায়গায় জড়ো হলাম। সদর থেকে একটা টেম্পুতে উঠে রওনা দিলাম আসাদদের গ্রামের দিকে। টেম্পু থেকে নামার পর প্রথমেই চোখে পড়ল সেই করই গাছটা। বড় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল এক গাছ। তার ডালপালা এমনভাবে ছড়িয়ে আছে যেন অন্ধকারের ভেতরে হাত বাড়িয়ে রেখেছে। গাছটার নিচে দাঁড়িয়ে আছে আসাদ। ঘড়িতে ঠিক রাত ৮টা। আমরা নেমে ওর কাছে গেলাম। আশেপাশে তখন অদ্ভুত নিস্তব্ধতা। দূরে কোথাও যাত্রার মাইকের শব্দ ভেসে আসছে, তবুও সেই শব্দ যেন এই গাছটার কাছে এসে থেমে যাচ্ছে। আমি হালকা কাঁপা গলায় বললাম, এই গাছটা একটু ভয়ঙ্কর না? আসাদ হেসে বলল, এখনো কিছু দেখিস নাই, চল। প্রথমে আমরা পাকা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। রাস্তার দুপাশে মাঝে মধ্যে বাড়িঘর, দোকানপাট, আলো আছে, মানুষের চলাচল আছে, সব কিছু স্বাভাবিক। কিন্তু কিছু দূর যাওয়ার পর আসাদ বলল, এই দিক দিয়ে গেলে সময় বেশি লাগবে, শর্টকাট আছে, ভারী রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমরা সবাই রাজি হয়ে গেলাম। ভারী রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গেই পরিবেশ বদলে গেল। রাস্তা সরু হয়ে এলো, দুপাশে ঘন ঝোপঝাড়, কোথাও কোথাও কাদা জমে আছে। গাছের ডালগুলো মাথার ওপর ঝুঁকে এসে এমনভাবে আছে যেন একটু অসাবধান হলেই চুল ধরে টান দেবে। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করছে। দূরে কোথাও প্যাঁচার ডাক। এই সময় সাজ্জাদ হঠাৎ থেমে গেল। তোরা দাঁড়া, কিছু একটা ঠিক লাগতেছে না। আমরা সবাই পিছনে তাকালাম। কি হয়েছে? সাজ্জাদ নিচু গলায় বলল, মনে হচ্ছে কেউ আমাদের পিছনে হাঁটতেছে। আমরা হেসে উঠলাম। রাবডি বলল, তুই তো তুলা রাশি, তোদের নাকি এসব বেশি লাগে। সাজ্জাদ একটু চুপ করে গেল, তারপর ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করল, কিন্তু ওর মুখে একটা অস্বস্তি স্পষ্ট ছিল। কিছুদূর গিয়ে আবার বলল, শোন, কেউ যেন ডাক দিল। এইবারও আমরা ওর কথা উড়িয়ে দিলাম, কিন্তু একটা ব্যাপার খেয়াল করলাম, আমরা যত এগোচ্ছি ও তত অস্থির হয়ে পড়ছে। যাত্রাপালার মাঠে পৌঁছানোর পর সবকিছু যেন বদলে গেল। আলো, মানুষের ভিড়, ঢোল বাদ্য, সবকিছু আমাদের মন থেকে সেই অদ্ভুত ভয়টা মুছে দিল। আমরা হাসলাম, খেলাম, যাত্রা দেখলাম। সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা বেরোলাম। ঠিক তখনই সাজ্জাদ বলল, আমি ওই রাস্তা দিয়ে আসব না। আমরা অবাক, কোন রাস্তা? ভাঁড়ির রাস্তা, আমি ওই দিক দিয়ে আসব না। আমরা অনেক বোঝালাম, হাসাহাসি করলাম, কিন্তু ও একদম জেদ ধরে বসে রইল। শেষে আসাদ বলল, ঠিক আছে, চল সবাই মেন রোড দিয়ে যাই। আমরা হাঁটতে শুরু করলাম। রাত তখন অনেক, চারপাশে নীরবতা, দূরে কুকুরের ডাক। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমি খেয়াল করলাম সাজ্জাদ নেই। আমি বললাম, এই সাজ্জাদ কোথায়? সবাই থেমে গেল। চারপাশে তাকালাম, কোথাও নেই। আমরা ডাকতে লাগলাম, সাজ্জাদ, ও সাজ্জাদ। কোনো সাড়া নেই। আমরা আনাচে কানাচে খুঁজতে লাগলাম। মনে হলো হয়তো কোথাও গিয়ে সিগারেট খাচ্ছে, কিন্তু রাব্বি বলল, না রে, ও একটার বেশি সিগারেট খায় না, আর এভাবে একা যায় না। সময় যেতে লাগলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সাবিত বলল, চল যাত্রার মাঠে গিয়ে দেখি। আমরা আবার সেখানে গেলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। তখন ইফতেখার বলল, ও যেটা বলছিল ভাঁড়ির রাস্তা, যদি ওখানে যায়। রাহাত সঙ্গে সঙ্গে বলল, পাগল নাকি, ও একা ওই রাস্তা দিয়ে যাবে? কিন্তু আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। আমি বললাম, চল একবার দেখি। আমরা ভাঁড়ির রাস্তা ধরলাম। রাস্তার মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ শুনলাম কোথাও একটা গাছের ডাল কাঁপছে। প্রথমে পাত্তা দিলাম না। আরও একটু এগোতেই হঠাৎ একটা গাছ প্রচণ্ড জোরে কেঁপে উঠল। আমরা ভয় পেয়ে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই পেছন থেকে একটা আলো আসতে দেখলাম।
একজন বয়স্ক লোক, হাতে টর্চ। আমরা দৌড়ে গিয়ে সব বললাম। তিনি হেসে বললেন, আরে ধুর, তোরা ছেলে মানুষ, চল দেখি। আমরা ওনার সঙ্গে গেলাম। গাছটার কাছে পৌঁছে তিনি টর্চ লাইট ওপরে মারলেন, আর সেই মুহূর্তে আমাদের শরীর জমে গেল। গাছের দুই ডালের মাঝখানে সাজ্জাদ, হাত পা ছড়িয়ে ঝুলে আছে, সারা শরীর কাদায় মাখা, চুল এলোমেলো, মুখ দিয়ে সাদা ফেনার মতো কিছু বেরোচ্ছে, আর ওর গলা থেকে অদ্ভুত গুঁ গুঁ শব্দ বেরোচ্ছে। আমাদের কারো সাহস হচ্ছিল না কাছে যাওয়ার। কাকু বললেন, ধর, নামাতে হবে। কাঁপতে কাঁপতে আমরা ওকে নামালাম। তার শরীর ঠান্ডা, কিন্তু পুরোপুরি নিস্তেজ না। কাকুর বাড়ি একটু সামনেই ছিল। আমরা ওকে সেখানে নিয়ে গেলাম, পানি ঢাললাম, মুখে ছিটালাম। হঠাৎ ওর জ্ঞান ফিরল, আর সাথে সাথে এমন এক চিৎকার দিল, আমাদের বুক কেঁপে উঠল। তারপর আবার অজ্ঞান। কাকু বললেন, এটা সাধারণ কিছু না। তিনি কলাপাতা এনে বিছালেন, সরিষার তেল ঢাললেন, পাটের দড়ি তেলে ভিজিয়ে একটা গোল বৃত্ত তৈরি করলেন। সেই বৃত্তের মাঝখানে বসানো হলো সাজ্জাদকে। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরল। ও চোখ খুলে আমাদের দিকে তাকালো আর হাউমাউ করে কাঁদতে লাগলো। তোরা আমার সাথে এই মজা করলি কেন? আমরা হতবাক। আমরা তো কিছু করি নাই। সাজ্জাদ কাঁদতে কাঁদতে বলল, তোরা তো আমার সাথেই ছিলি। তোরা বললি মেইন রোড নয়, ফাঁড়ির রাস্তা দিয়ে যাই। আমাদের বুকের ভেতর ঠক করে উঠল, কারণ আমরা তো তখন মেইন রোডে ছিলাম। সাজ্জাদ কাঁপতে কাঁপতে বলল, আমি তোদের সাথে হাঁটতে ছিলাম, তারপর তোরা সামনে চলে গেলি, আমি পিছনে পড়লাম। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি ভাবলাম তোরা ডাকতেছিস। পিছনে তাকাই, দেখি তোরা দাঁড়িয়ে আছিস, কিন্তু তোদের মুখ ঠিকঠাক না, চোখগুলো একদম কালো। এরপর সে কাঁদতে কাঁদতে বলল, ওরা বলল, এই দিক দিয়ে আয়। তারপর আর কিছু মনে নাই। আমরা কেউ আর একটা শব্দও করতে পারিনি। সেই রাতের পর আমরা সবাই বদলে গিয়েছিলাম। সাজ্জাদ কয়েকদিন জ্বরে ভুগেছিল। কাকু আমাদের সবার শরীরে কিছু পড়ে বন্দি করে দিয়েছিলেন। আমরা আর কখনো সেই রাস্তা দিয়ে যাইনি। কিন্তু আজও একটা প্রশ্ন মাথা থেকে যায় না। সেদিন যাত্রাপালা থেকে ফেরার সময় আমাদের সাথে যে সাজ্জাদ হাঁটছিল, সে কি সত্যিই আমাদের সাজ্জাদ ছিল? প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ধানমন্ডি লেক নিয়ে হাজারো ঘটনা প্রচলিত আছে, কিন্তু লেকের 15 নম্বর রোডের সেই প্রাচীন বটগাছটার কথা একটু আলাদা। গাছটা এতটাই পুরনো যে এর ঝুড়িনামা শিকড়গুলো যেন মাটির নিচে কোনো গভীর অন্ধকার রহস্য আঁকড়ে ধরে আছে। অনেকে বলে একে জ্যান্ত গাছ বা নিশাচর গাছ। সময় রাত 12:15। ধানমন্ডি লেকের চারপাশটা তখন অদ্ভুতভাবে থমথমে। লেকের পানিটা আজ একদম স্থির, কোনো ঢেউ নেই, যেন নিচে কেউ নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। আসিফ একজন আইটি প্রফেশনাল, সারাদিন কোডিং আর ল্যাপটপের স্ক্রিনে মাথা গুজে থাকা ছেলে। অতিপ্রাকৃত কোনো কিছুতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। হাতে ল্যাপটপ ব্যাগ আর কানে অ্যাপল এয়ারপড প্রো সেটটা তখনও তার ফোনে বাজছে। ওপাশ থেকে তার দীর্ঘদিনের বন্ধু রাহাত কথা বলছিল। আরে রাহাত, তুই শান্ত হতো, বাইকের টায়ার পাংচার হয়েছে তো কি হয়েছে, রিক্সা নিয়ে আয়। আমি এই তো ধানমন্ডি লেক পাড়ে, 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাব। আজ রাতের ডিনারটা মিস করলে কিন্তু লস তোর। আসিফ হাসতে হাসতে বলছিল। রাহাত ওপাশ থেকে সতর্ক করল, শোন আসিফ, তুই এখন ধানমন্ডি লেকের যে অংশ দিয়ে হাঁটছিস জায়গাটা সুবিধার না, বিশেষ করে ওই বিশাল বটগাছটার নিচে যাস না। আজ রাতটা কেমন জানি ভারী ভারী লাগছে, বাসায় যা দ্রুত। আসিফ হাসতে হাসতে গাছটার সামনে এসে থামল। অতিরিক্ত চা খাওয়ার কারণে তার মূত্রাশয় তখন ফেটে যাওয়ার উপক্রম।
সে ডানে বামে তাকিয়ে কাউকে না দেখে গাছটার বিশাল গুড়ির আড়ালে অন্ধকার জায়গায় দাঁড়ালো। প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে সে ফোনের ওপাশে রাহাতকে বলতে লাগলো, তোর ওই জিনের গল্পগুলো রাখ, এই যে আমি এখন সেই অভিশপ্ত গাছের নিচেই দাঁড়িয়েই কাজ সারছি, কই কোনো ভূত তো এসে কান মলে দিয়ে গেল না। কথাটা শেষ করার সাথে সাথেই ওপর থেকে একটা ভারী কিছু আসিফের ঘাড়ের ওপর পড়ল, একদম নিঃশব্দে। সে হাত দিয়ে দেখল একটা শুকনো ডাল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ডালটা কোত্থেকে পড়ল। ওপরের ডালপালার দিকে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। ল্যাম্পপোস্টের সামান্য আলোয় মনে হলো অন্ধকারের ঘুটঘুটে কালো ডালগুলোর ফাঁকে ডজনখানেক হলুদ চোখ তাকে অপলক দেখছে। চোখগুলো যেন জ্বলছে না, বরং আলোর প্রতিফলন ঘটাচ্ছে। কয়েক সেকেন্ড পরেই সেগুলো যেন অন্ধকারের সাথে মিশে গেল। আসিফ একটা ঢোক গিলল। তার যৌক্তিক মন বলল হয়তো কোনো প্যাঁচা বা বিড়াল, কিন্তু গায়ের লোমগুলো কেন খাড়া হয়ে গেল তার উত্তর সে পেল না। আসিফ দ্রুত পা চালিয়ে লেক এলাকা পার হলো। বারবার মনে হচ্ছিল পিছনে কেউ একজন ঠিক তার সমান তালে হাঁটছে। যখনই সে থামছে পিছনের শব্দটাও থেমে যাচ্ছে। বাসায় ঢোকার পর সে নিজেকে একটু ধাতস্থ করল। লিফট দিয়ে উঠে কলিং বেল টেপার আগেই দরজাটা খুলে গেল। সামনে রাহাত দাঁড়িয়ে। রাহাতের পরনে তার প্রিয় ধূসর হুডি, কিন্তু রাহাতের মুখটা আজ বড় বেশি ফ্যাকাশে, চোখের নিচে কালচে ছোপ। আরে তুই এত দ্রুত এলি কিভাবে? মাত্রই না ফোনে কথা হলো যে তুই জ্যামে আটকে আছিস, আসিফ জিজ্ঞেস করল। রাহাত কোনো কথা বলল না, শুধু হালকা করে হাসল। সে হাসিতে কোনো শব্দ নেই, শুধু ঠোঁটের এক অদ্ভুত কোনাকুনি প্রসারণ। সে ধীর পায়ে সোফায় গিয়ে বসল। আসিফ ল্যাপটপ ব্যাগটা টেবিলে রেখে কফি বানাতে রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে সে লক্ষ্য করল রাহাত সোফায় একদম সোজা হয়ে বসে আছে, তার হাত দুটো হাঁটুর ওপর রাখা। সে একবারও চোখের পলক ফেলছে না। আসিফ কফির পানি চড়াতে চড়াতে ভাবল ছেলেটার নিশ্চয়ই শরীর খারাপ। কফি মগ নিয়ে লিভিং রুমে আসার ঠিক আগ মুহূর্তে আসিফের পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে আসিফের হাত থরথর করে কাঁপতে লাগল। কলটা রাহাতের। ফোনের ওপাশে রাহাত বলছে, দোস্ত বিশ্বাস কর আমি মহাবিপদে। টায়ার তো পাংচার হলোই, এখন রিকশাও পাচ্ছি না। ধানমন্ডি লেকের গেটে দাঁড়িয়ে আছি, আমি আজ মনে হয় আসতে পারবো না। আসিফের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে শুরু করল। সে ফোনের দিকে তাকালো, তারপর সোফায় বসার সেই রাহাতের দিকে। সোফার রাহাত এবার আসিফের দিকে তাকালো। তার ঘাড়টা সাধারণ মানুষের মতো ঘুরল না, বরং হাড় মরমর করার শব্দে প্রায় 180 ডিগ্রি ঘুরে গেল। তার চোয়ালটা ধীরে ধীরে লম্বা হয়ে ঝুলতে শুরু করেছে। আসিফ ফোনটা কানে ধরে আর্তনাদ করার শক্তিও হারিয়ে ফেলেছে। ফোনের ওপাশ থেকে আসল রাহাত চিৎকার করছে, আসিফ, আসিফ কথা বল, তুই ঠিক আছিস? কিন্তু আসিফ তখন দেখছে তার ঘরের মেঝের ওপর সেই সত্তাটি ধীরে ধীরে বড় হচ্ছে। তার পায়ের আঙুলগুলো মুড়ে লম্বা নখের মতো হয়ে যাচ্ছে। সে অদ্ভুত একটা ঘরঘরে গলায় বলল, তোর সাথে যে কথা বলছিল সে তো আমিই ছিলাম আসিফ, আমাকে তোর পছন্দ হয়নি। আসিফের হাত থেকে গরম কফির মগটা পড়ে গিয়ে মেঝেতে চুরমার হয়ে গেল। গরম কফি ছিটে লাগলো তার পায়ে, কিন্তু সে ব্যথাও অনুভব করছে না। তার সামনে দাঁড়িয়ে থাকা বিভীষিকাটি এবার তার দিকে এক হাত বাড়ালো। সেই হাতের আঙুলগুলো ঠিক বটের ঝুড়িনামা শিকড়ের মতো খসখসে আর কালো। পরদিন সকালে আসিফের ফ্ল্যাটের মালিক পুলিশে খবর দেয়। দরজা ভেতর থেকে আটকানো ছিল। পুলিশ যখন দরজা ভেঙে ঢোকে তখন সারা ঘরে এক অসহ্য পচা মাংসের গন্ধ। ড্রয়িং রুমের মেঝেতে কফি ছড়িয়ে ছিটিয়ে আছে, মগের টুকরোগুলো ছড়িয়ে আছে। আসিফ সেখানে নেই। আসিফকে আর কোনোদিন পাওয়া যায়নি, কিন্তু ধানমন্ডির সেই 15 নম্বর রোডে যারা মাঝরাতে হাঁটে তারা মাঝে মাঝে বাতাসের শব্দের মধ্যে কারো চাপা চিৎকার শুনতে পায়, যেন কেউ বলছে, রাহাত তুই আসছিস তো আজ রাতে। জিনরা নাকি মানুষকে শুধু ভয় দেখায় না, কখনো কখনো তারা মানুষের গলার স্বর আর অবয়ব এমনভাবে চুরি করে নেয় যে ফোন কল বা সামনাসামনি দেখলেও চেনার উপায় থাকে না। আসিফের ফ্ল্যাটটা এখন সিলগালা করা, কিন্তু পাশের ফ্ল্যাটের লোকেরা বলে মাঝরাতে নাকি এখনও আসিফের ফোনের রিংটোনটা ওই বন্ধ ঘরের ভেতর বেজে ওঠে। কেউ কি সেই ফোনটা ধরছে,
নাকি সেই প্রাচীন গাছটা নতুন কারোর জন্য অপেক্ষা করছে? কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওটি সুন্দরবনের ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই ঘটনায়। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজ ম্যানগ্রোভের দুর্ভেদ্য দেওয়াল, জোয়ার ভাটায় ভিজে ওঠা লোনা কাদা, আর বাতাসের সাথে মিশে থাকা এক অজানা আতঙ্কের ঘ্রাণ। দিনের আলোয় এই জঙ্গল যতটা মায়াবী, সূর্য ডুবলে তা যেন ততটাই হিংস্র। স্থানীয় বাওয়ালি, মৌয়াল আর জেলেরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে একটি অলিখিত নিয়ম মেনে চলে। সন্ধ্যার পর নদীর বাঁকে একা থেকো না, কারণ বনের সব ছায়া মানুষ নয়। রহিম ছিল সেই সব অভিজ্ঞ জেলেদের একজন, যাদের ধমনীতে যেন নদীর লোনা জল প্রবাহিত হয়। বয়স 40-এর কোঠায়, চেহারায় রোদে পোড়া তামাটে ছাপ। ছোটবেলা থেকেই বাপের হাত ধরে সে সুন্দরবনের এই গোলকধাঁধায় মাছ ধরছে। পশুর নদী থেকে শুরু করে আড়পাঙাশিয়া প্রতিটি খাড়ি আর খালের বাঁক তার নখদর্পণে। ভূতপ্রেত বা অলৌকিক কিছু নিয়ে গ্রামের চায়ের দোকানে গল্প জমলে রহিম সব সময় তাচ্ছিল্যের হাসি হাসত। সে বলতো, বনের বাঘ আর পানির কুমির ছাড়া ভয় পাওয়ার মতো কিছু নেই দুনিয়ায়। ওসব অলৌকিক গল্প হলো দুর্বল মনের কল্পনা। কিন্তু 2019 সালের সেই হাড় কাঁপানো শীতের রাত রহিমের সেই দীর্ঘদিনের বিশ্বাসকে এক নিমেষে তছনছ করে দিয়েছিল। সেদিন আকাশটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। কোনো মেঘ ছিল না, অথচ আকাশে চাঁদ বা তারার কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। এক জমাটবদ্ধ অন্ধকার যেন চাদরের মতো পুরো জঙ্গলকে ঢেকে রেখেছিল। সুন্দরবনের চেনা বাতাসটাও সেদিন ছিল স্থির। নদীর পানি যেন আয়নার মতো কালো আর নিথর হয়েছিল, যেন পানির তলায় কোনো দানব নিঃশ্বাস বন্ধ করে শিকারের অপেক্ষা করছে। রহিম আর তার দুই সঙ্গী করিম আর জলিল একটি ডিঙি নৌকা নিয়ে বেরিয়েছিল ইলিশ আর পাঙাশের খোঁজে। রাত তখন প্রায় 1টা। গহীন বনের কোর ঘেঁষে প্রবাহিত একটি ছোট খাড়িতে তারা জাল ফেলে অপেক্ষা করছিল। সাধারণত এই সময় বনের ভেতর ঝিঝি পোকার ডাক আর তক্ষকের শব্দে কান ঝালাপালা হওয়ার কথা, কিন্তু সেদিন চারিপাশে ছিল কবরের মতো নিস্তব্ধতা। হঠাৎ করিম রহিমের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, রহিম ভাই, রাইতটা কেমন জানি ভারী ঠেকতাছে, বুকটা ধকধক করতাছে, চল না আইজ ফিরে যাই। রহিম করিমের দিকে তাকিয়ে বিদ্রুপের সুরে বলল, এত বছর মাছ ধইরা এখনো বাচ্চার মতো ভয় পাস? জালিটা একবার তুলতে দে, ভালো মাছের টানে ফিরে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জলিলও অস্থির হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, না রহিম ভাই, করিম ঠিকই কইতাছে, বাতাসের গন্ধটা কেমন জানি পচা লাশের মতো ঠেকতাছে। আমার মনে হইতাছে আমাদের দিকে কেউ তাকায় আছে। রহিম বিরক্ত হল। সঙ্গীদের এই ভয়ে তার মাছ ধরার মনটাই নষ্ট হয়ে যাচ্ছে। সে হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তোরা ভয় পাইলে নৌকা নিয়ে একটু দূরে গিয়ে খালের মুখে থাক, আমি একা জালটা গুছায় নিয়ে আসতাছি। করিম আর জলিল আর তিলমাত্র দেরি করল না। তারা অন্য একটি ছোট ডিঙিতে করে একটু দূরের খোলা পানির দিকে সরে গেল। রহিম রয়ে গেল একা সেই গহীন বনের ছায়ার নিচে। নিস্তব্ধতা তখন অসহ্য হয়ে উঠেছে। নিজের নিঃশ্বাসের শব্দ রহিমের কানে ড্রাম পেটা শব্দ করার মতো মনে হচ্ছিল। নদীর হালকা ঢেউ যখন নৌকার গায়ে লাগছিল, সেই শব্দটাও যেন কেউ ফিসফিস করে কথা বলছে বলে ভ্রম হচ্ছিল। রহিম দ্রুত জাল তোলার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই শব্দটা এলো, রহিম, ওরে রহিম, এদিকে আয় তো। রহিম স্থির হয়ে গেল। কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে চেনা, একদম অবিকল তার ছোটবেলার বন্ধু কাশেমের মতো। কাশেম অনেক বছর আগে রোগে মারা গিয়েছিল, কিন্তু সেই গলার আওয়াজ রহিম কোনোদিন ভুলবে না। রহিম চারদিকে তাকালো। গাঢ় অন্ধকারে শুধু গোলপাতা আর সুন্দরী গাছের ঝাপসা অবয়ব দেখা যাচ্ছে। সে নিজেকে বোঝালো, নিশ্চয়ই করিম তার সাথে রসিকতা করছে। কে? করিম, ইয়ার কি করিস না? রহিম গলা উঁচিয়ে ডাক দিল, কিন্তু কোনো উত্তর এলো না। নিস্তব্ধতা যেন আরও গাঢ় হল। কয়েক সেকেন্ড পর আবার সেই ডাক, রহিম, আমি এখানে, বনের ভেতর আয়, দেখ কত মাছ। এবার শব্দটা একদম তীরের খুব কাছ থেকে এলো। রহিমের মেরুদণ্ড দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে গেল।
মনের এক কোণে যুক্তি বলছে এটা অসম্ভব, কিন্তু অন্য এক কৌতূহল তাকে আচ্ছন্ন করে ফেলল। সে যেন নিজের অবচেতন মনের নিয়ন্ত্রণে চলে গেল। নৌকাটা কাদার কাছে ভিড়িয়ে সে নেমে পড়ল। কাদার শ্বাসমূলের ওপর দিয়ে সে বনের গভীরে পা বাড়াল। বনের ভেতরটা ছিল নিশ্ছিদ্র অন্ধকার। লতাগুলো যেন জীবন্ত সাপের মতো তার পাড়ে জড়িয়ে যেতে চাইল। ঝোপঝাড় সরিয়ে সে এগোতে লাগলো সেই কণ্ঠস্বর লক্ষ্য করে। কাশেম, তুই কই? এই মাঝরাতে জঙ্গল দিয়ে কি করিস? রহিমের গলার স্বর কাঁপছে। হঠাৎ শব্দটা একদম মাথার উপর থেকে ভেসে এলো। এই তো, আমি তো তোর ওপরেই রে রহিম। রহিম সাহস সঞ্চয় করে ধীর ধীরে অপরের দিকে তাকালো, আর যা দেখল তা দেখার জন্য সে বা পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত ছিল না। একটি বিশাল রেন ট্রি গাছের ডালে কেউ বসে আছে, কিন্তু বসার ভঙ্গিটা ছিল অস্বাভাবিক, পুরোপুরি উল্টো হয়ে। তার পা দুটো ডালের সাথে পেঁচানো, আর শরীরটা নিচের দিকে ঝুলে আছে। লম্বা কালো চুলগুলো বাদুরের ডানা বা শ্যাওলার মতো নিচে ঝুলছে। মুখটা অন্ধকারে ঢাকা থাকলেও তার সাদাটে চামড়া যেন অদ্ভুত এক জডি বিকিরণ করছিল। রহিম পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চিৎকার করার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। সেই ছায়াটা ধীরে ধীরে তার মাথা উঁচু করল। যখন তার মুখটা রহিমের নজরে এলো, রহিমের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সেই মুখটার কোনো সঠিক আকৃতি ছিল না। চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় এবং ধবধবে সাদা। সেখানে কোনো মণি ছিল না, আর তার মুখে লেগেছিল এক পাশবিক, কান পর্যন্ত বিস্তৃত এক অদ্ভুত হাসি। এত দেরি করলি কেন রহিম? আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। কণ্ঠস্বরটা এবার আর কাশেমের মতো নেই। সেটা এখন ভাঙা ভাঙা, কর্কশ এবং যেন একসাথে অনেকগুলো কণ্ঠের মিশ্রণ। রহিমের মনে হলো তার পা দুটো কেউ মাটির সাথে গেঁথে দিয়েছে। সে 1 ইঞ্চিও নড়তে পারছিল না। সেই অদ্ভুত প্রাণীটি এবার ডাল থেকে নেমে আসতে শুরু করল, কিন্তু সে মাটিতে নামছিল না, বরং এক ডাল থেকে অন্য ডালে লাফ দিচ্ছিল, একদম বানরের মতো। অথচ তার শরীরটা তখনও উল্টো হয়েই ঝুলছে। তার হাতগুলো ছিল অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো যেন গাছের ধারালো ডালের মতো। যখন প্রাণীটি রহিমের থেকে মাত্র কয়েক ফুট উঁচুতে চলে এলো, তখন রহিমের স্নায়ুর ওপর থেকে অবশতা কেটে গেল। প্রাণের মরণপণ তাড়নায় সে পেছনের দিকে এক বিশাল লাফ দিল। তার পা কাদার ভেতরে দেবে যাচ্ছিল, ঝোপের কাঁটায় তার শরীর রক্তাক্ত হচ্ছিল, কিন্তু সে থামল না। পেছন থেকে সেই হাড় হিম করা হাসির শব্দ ভেসে আসছিল। সেই সাথে শোনা যাচ্ছিল আরও অনেক কণ্ঠের বিচিত্র গুঞ্জন। যাস না রহিম, ফিরে আয়, আমরা তোকে চিনি, তোর রক্ত নোনতা। রহিম আর পেছনে ফিরে তাকায়নি। সে যখন নৌকায় এসে পৌঁছল, তখন তার সারা শরীর ঘামে ভেজা এবং কাদা মাখা। সে দ্রুত লগি দিয়ে নৌকা ঠেলে গভীর পানির দিকে নিয়ে গেল। তার হাত পা কাঁপছিল, সে ঠিকমতো বৈঠা ধরতে পারছিল না। দূরে করিম আর জলিলের নৌকার আলো দেখে সে বুক ফাটা চিৎকার দিল। করিম আর জলিল দ্রুত তাদের নৌকা নিয়ে রহিমের কাছে পৌঁছল। তারা রহিমকে দেখে আটকে উঠল। রহিমের চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে কেবল অস্ফুট গোঙানি বের হচ্ছে। কি হয়েছে রহিম ভাই, বাঘ দেখছস? করিম আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। রহিম শুধু হাঁপাচ্ছিল আর আঙুল দিয়ে বনের সেই ঘন অন্ধকারের দিকে ইশারা করছিল। তার মুখ দিয়ে কেবল একটা কথাই বারবার বের হচ্ছিল, ওটা মানুষ না, ওটা মানুষ না। গ্রামের মানুষ যখন পরের দিন সকালে রহিমকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলো, তখন তার গায়ে প্রচণ্ড জ্বর। সে প্রলাপ বকছিল। গ্রামের সবথেকে বয়স্ক জেলে জব্বার দাদু রহিমের সব কথা শান্ত হয়ে শুনলেন। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, রহিম, তুই কপাল জোরে ফিরা আইছোস। ওগুলো হলো সুন্দরবনের ডাকিনি। ওরা তোর মনের ভেতরে ঢুকে চেনা মানুষের আওয়াজ নিয়ে ডাকে। একবার যদি ওদের পিছু নিয়া গহীন বনে কেউ ঢুকা যায়, তবে তার হাড়গোড়ও আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। ওরা হলো বনের সেই অতৃপ্ত আত্মা, যারা যুগ যুগ ধরে পথ ভোলা মানুষকে শিকার করে আসছে। সেই রাতের পর রহিমের জীবন চিরতরে বদলে গেল। যে মানুষটা আগে ভূত প্রেতের কথা শুনলে হাসত, সে এখন সন্ধ্যার আগে জঙ্গল থেকে মাইলের পর মাইল দূরে চলে আসে। সে আর কোনোদিন একাকী মাছ ধরতে যায়নি। আজও যখন গায়ের কোনো ছেলে তাকে জিজ্ঞেস করে, রহিম কাকা, ভূত বলে কি সত্যিই কিছু আছে,
রহিম তখন উত্তরের বদলে শুধু তার সেই সাদাটে চোখের স্মৃতিটা মনে করে শিউরে ওঠে। সে দূর আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, সব ডাক শুনতে নেই রে বাজান। বনের ভেতর অনেক কিছু ঘোরাফেরা করে যারা মানুষের মতো ডাকে, কিন্তু তারা মানুষ না। কিছু ডাক থেকে দূরে থাকাই হলো বেঁচে থাকার একমাত্র উপায়। এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি আপনাদের সবাইকে ঘটনা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন চলে যাই এখন পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি ঘটেছে গ্রামের একটি ছেলে, কিন্তু এই ছেলেটি থাকে শহরে। চাকরি ক্ষেত্রে শহরে থাকার কারণে প্রতি ঈদে তিনি বাসাতে আসেন। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তারই বন্ধু আব্দুল হান্নান। আব্দুল হান্নানের মুখ থেকে এই ঘটনাটি আমাদের শোনা। চলুন, যেরকম ঘটনা লেখা আছে ওই রকম ঘটনাই আপনাদের মাঝে উপস্থাপনা করছি। আব্দুল হান্নানের লেখা। আমি মোহাম্মদ আব্দুল হান্নান, বাড়ি আমার সিরাজগঞ্জ। আমার বন্ধুর নাম আব্দুল রহিম। রহিম ঢাকাতে চাকরি করে। চাকরি করার ক্ষেত্রে প্রতি ঈদে যখন আসে তখন আব্দুল হান্নান এবং রহিম দুজনই একসাথে ঘোরাফেরা, চলাফেরা সব কিছু একসাথে করে। তে যখন আব্দুল রহিম কুরবানি ঈদের সময় ছুটি পায়, ছুটিটা ঠিক 10 দিনের, তখন তার বসকে বলে কয়ে একদিন আগেই ছুটি নেয়। যে আপনারা ঠিক জানেন, বিভিন্ন প্রাইভেট কোম্পানি সব কিছু কিন্তু প্রায় একই দিনে ছুটি হয় ঈদের জন্য। আর ছুটি হওয়ার কারণে আপনি যদি ছুটি না পান তাহলে তো আপনি আসতে পারবেন না। সবারই একসাথে ছুটি হতে হবে, তারপরে আসতে হবে। আব্দুল রহিম একদিন আগে ছুটি নিয়েছে। এটা তার বসকে আগে বলে রাখছিল। মার্কেট ফিল্ডে খুব ভালো একটা রেজাল্ট পাওয়াতে তার বসও খুশি হয়ে তাকে একদিন আগেই ছুটি দিয়েছে। চলে আসবে পরের দিন, সবাই আসবে, আগের দিন চলে যাচ্ছে। আসা ক্ষেত্রে তিনি ঠিক সেই দিনে অফিস তো শেষ করতে হবে, তাই না? তিনি বলেন, আমি কালকে ছুটি নিয়েছি, কালকে যদি আমি সকালে বের হই তাহলে আমার বাড়ি যেতে যেতে 2টা বেজে যাবে, দুপুর হয়ে যাবে। তাহলে এত কষ্ট করে ছুটি নিয়ে লাভ কি? একদিন তোমারই হয়ে গেল। এই জন্য আব্দুল রহিম সিদ্ধান্ত নেয় তার আগের দিনে অফিস শেষ করে তিনি অফিস থেকে বের হবে আর কি। হ্যাঁ, রাতে কাপড় সব কিছু গুছিয়ে রাখার পরে পরের দিন সকালে চলে যায়, বাইরে নাস্তা করে চলে যায় অফিসে। অফিস শেষ করে দুপুরে বাইরে খায়, যেহেতু রাতে বাসায় চলে আসবে, খুশি মন আনন্দে কাজ করতে থাকে। রাত হয়, বের হয়, একটা কলা এবং রুটি একটা খায়। খাওয়ার পরে বাসায় ঢোকে, ব্যাগ নেয়, চাবি মারে, ওখান থেকে চলে যায় কাউন্টারে। গাবতলী কাউন্টারে আসার পরে সিরাজগঞ্জের একটা বাজে ওঠে। বাজে ওঠার পর ওখান থেকে সোজা ঠিক রাত 9:30 থেকে 10টার মধ্যে গাড়িতে ওঠে। ঠিক আসতে জ্যাম যদি না থাকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ শহরের মধ্যে চলে আসবে। তো ঈদের আগে জানেন হালকা পাতলা জ্যাম হয়। হ্যাঁ, ঢাকা থেকে শহর থেকে বের হতে একটু জ্যামের পাল্লায় পড়ার পরে ওই জ্যাম হওয়ার কারণে তার শহর থেকে বের হতে একটু সময় লাগে। তিনি আস্তে আস্তে ঠিক রাত 1টার দিকেই সিরাজগঞ্জ নেমে যায়। 10টা, 11টা, 12টা, 1টা, 3 ঘন্টা লেগেছে। সিরাজগঞ্জ নামার পরে হালকা পাতলা চা নাস্তা করার পর চা খেয়ে সিগারেট খায় একটা। সিগারেট খেয়ে তিনি বাসায় আসবে দেখে রওনা দিবে। তার মধ্যে একটি রিক্সায় উঠতে হবে। রিক্সা থেকে তাদের সিএনজি স্ট্যান্ডে যেতে হবে। ওখান থেকে চলে যাবে তাদের গ্রামে। চর এলাকা, নদী নদী এলাকা, চরের উপরে, মানে ওদের বাসা থেকে আর 3-4 পাড়া পার হয়ে যাওয়ার পরে চর বাজে। হ্যাঁ, রিক্সায় ওঠে, সিএনজি স্ট্যান্ডে চলে আসে। সিএনজি পায় না, বসে থাকে। পরে হঠাৎ করে একটা সিএনজি চলে আসে। আসার পর সিএনজিওয়ালাকে প্রশ্ন করে, আপনি কি গ্রামে যাবেন? তখন আব্দুল রহিমের গ্রামে যাওয়ার জন্য ভাড়া সাধারণত রিজার্ভ নিলে 200 টাকা, আর একা গেলে 40 টাকা করে। তখন আব্দুল রহিম ভাবলো, এত রাত তো আমি লোক পাবো না, আমার রিজার্ভে নিতে হবে। তখন
রিজার্ভ নেওয়ার জন্য ভাড়া চুক্তি করে, চায় 500 টাকা, এরকম বলতে বলতে 350 টাকা দিয়ে ঠিক করে সিএনজি। আস্তে আস্তে সিএনজিতে ওঠে এবং সিএনজিওয়ালা রওনা দেয়। রাতে রাস্তা ফাঁকা, প্রচুর জোরে চালাতে চালাতে ঠিক 30 মিনিটের রাস্তা আব্দুর রহিম 20 মিনিটের মধ্যে পৌঁছে যায় তার গন্তব্যস্থানে, তাদের গ্রামের পাশে একটা বাজার। ওই বাজার থেকে ঠিক 2 কিলো গেলেই রহিমদের বাসা। রিক্সা নেই, ভ্যান নেই, সব ধুধু মরুভূমি। সিএনজিওয়ালাকে বলে, আমি আরও আপনাকে 50 টাকা দিচ্ছি, আপনি 2 কিলোটা আমাকে রেখে আসেন। সিএনজিওয়ালা বলতেছে, ভাই আমার যেতে কোনো প্রবলেম নেই, আমি যেহেতু সিএনজি চালাই তাহলে আমার যেতে সমস্যা কী, আপনি তো আমাকে টাকা বাড়িয়ে দিচ্ছেন। কিন্তু ভাই ওই রাস্তাটা প্রচুর কাদা, বৃষ্টি হয়েছে, এই জন্য কাদা হয়েছে, আমি এই সিএনজি নিয়ে তো যাইতে পারবো না, আবার পরে তো আমি আসতেও পারবো না, তখন কি করব। তখন আব্দুর রহিম শিক্ষিত মানুষ, বোঝে, ঠিক আছে কেমনে যাবেন, যেহেতু কাদার মধ্যে তো গাড়ি যাবে না। তখন আব্দুর রহিম টাকা সিএনজি ভাড়া দিয়ে দেয়। দেওয়ার পরে ওখান থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে আর সিদ্ধান্ত নেয় 2 কিলো রাস্তা, সমস্যা নেই, আমি হেঁটেই চলে যাব, হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। আব্দুল রহিম যখন সিদ্ধান্ত নেয় বাসায় হেঁটে চলে আসবে, তখন বাজারের মুখ থেকে একটা এমন দমকা হাওয়া বাতাস শুরু হয়। বাতাসটা প্রচুর ঠান্ডা, মনে হয় কানের ধার দিয়ে বাতাস চলে যাচ্ছে, সরসর সরসর শব্দ করতেছে, বাতাস চলে যাচ্ছে, মাথার চুলগুলো হালকা করে নড়ে। খুব আরাম পাচ্ছে অবশ্যই রহিম ভাবে, এই বাতাসের মাঝে একটা বিড়ি জ্বালিয়ে আস্তে আস্তে চলে যাব বাসায়, কোনো সমস্যা হবে না। হাতে আছে মোবাইলে লাইট, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে শুরু করে। ঠিক জানেন, বর্ষার মধ্যে মাটি রাস্তা হলে সব দিক দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায় না। যেতে যেতে একটা বিশাল বড় পাকুড়ের গাছ বাছে। ওই পাকুড়ি গাছটা কেমন জানি এটা ভয়ানক আগে থেকেই, আর পাকুড়ে গাছে ডালপালা এমনভাবে বিছিয়ে গেছে, হালকা চাঁদের আলোতে ওখানে অন্ধকার মনে হচ্ছে। অন্ধকার যাইতে যাইতে পাকুড়ে গাছের ধারতে যখন যাইবে, তখন তো ওখানে একটু মাটি শুকনো, গাছের পাতার কারণে, ডালের কারণে একটু পানি কম পড়ে। ভাবলো ওই দিক দিয়ে আমার সোজা যাইতে হবে। আব্দুর রহিমের মনের মধ্যে কোনো রকমের ভয় ভীত কিছু নেই, কেননা তিনি মনের সুখে আনন্দে যাইতে শুরু করছে তার বাসায়। যাইতে যাইতে ওই যখন পাকুড়ি গাছ পার হবে, পাকুড়ি গাছের নিচে যখন গেছে, তখন হঠাৎ করে অনুভব করে পায়ের ওপরে, পায়ের তলে কি জানি একটা পড়ছে। তখন ঠিক আপনি জানেন, যদি মানুষের দেহের ওপর একটা পায়ের চাপ পড়ে, মানুষ কিন্তু বুঝতে পারবে যে চাপ মারল, কেননা রক্ত মাংস পিছলে যাবে, বুঝ পাওয়া যাবে। তখন এরকম করে হঠাৎ করে ওখানে পা দেয়, পায়ের তলে কি যেন একটা পড়ছে, নরম, আর কেমন যেন একটা করতেছে, লাভ দেয় উঠে মোবাইলের যখন ফ্ল্যাশ লাইটটা ভালো করে দেখে, ওর একটা বিশাল বড় কালো সাপ। আমি সাপের পা তুলে দিয়েছিলাম, এখনই তো আমি মারা যেতাম। এই কথা বলে তখন সাপকে বলে, সাপকে আর মারে না, কিছু করে না, ওখান থেকে চলে আসে। সাপ আস্তে আস্তে চলে যায় জঙ্গলের দিকে, পাকুড়ি গাছের দিকে। পাকুড়ি গাছে যাওয়ার পরে দেখে পাকুড়ি গাছের দিক চলে গেল। তখন আব্দুর রহিম ভাবলো, দেখ এর পিছনে না লেগে আমি বাসায় চলে যাব। ভাগ্য ভালো আমাকে কামড় দেয়নি। আস্তে আস্তে বাসায় চলে যায় আব্দুর রহিম। বাসায় চলে যাওয়ার পরে ব্যাগ রাখে, গোসল করে, ফ্রেশ হয়। এর মাঝে মনে হয় গায়ে হালকা হালকা জ্বর, কী করবে, একটা রুমাল আছে, রুমালটা ভিজে তার পুরো শরীরটা মুছে নেয়। নেওয়ার পরে রুমের মধ্যে যায়, যাওয়ার পরে হালকা 10 থেকে 15 মিনিট রেস্ট নেয়। তার মা ভাত বাড়িয়ে দেয়, ভাত খায়। খাওয়া দাওয়ার পরে বাজারে আড্ডা, ঘোরা, বন্ধু বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ করে যখন ওখান থেকে বাসায় আসার পরে ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়ার পরে ঠিক রাত, দেখেন জার্নি করছে, হেঁটে যাচ্ছে, অনেক কষ্ট হয়েছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ার পরে দেখে স্বপ্নের মাঝে দেখে বিশাল বড় সাপ রহিমের কাছে এসে ফস 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 করতেছে, কামড় দেবে রহিমকে। রহিম ভয় পেয়ে গেছে। পাওয়ার পরে ওখান থেকে একটা দৌড়ে ওখান থেকে পালিয়ে গেছে। যাওয়ার পর একটা গাছের সাথে ধাক্কা লেগেছে আর রহিমের ঘুম ভেঙে গেছে। তখন রহিম ভাবলো এটা তো স্বপ্ন,
কিন্তু স্বপ্ন দেখছে বাস্তবের মতো মনে হয়েছে। এই কথা বলার পরে রহিম হালকা কাঁধ ঘুরেছে বিছানা থেকে, যে আপনারা যে কথা এখন বলতে যাচ্ছি এটা শুনলে আমার এই গায়ের লোমটা খারাপ হয়ে গেছিল, তাহলে বোঝেন রহিমের মানে মুখটা কেমন হয়েছিল। রহিম যখন দেখে তখন দেখে বিশাল বড় একটা সাপ তার বেটের পাশে শুয়ে আছে। কোন সাপ এটা? ওই যে ঢাকার থেকে আসার সময় বটের গাছ যখন পার হবে তখন কিন্তু বিশাল বড় একটা সাপ দেখতে পাইছে, ওই সাপটাই ওখানে তার বিছানায় আছে। সাপটা দেখে ভয় খেয়ে গেছে এবং ওখান থেকে এক লাফ মেরে খাট থেকে মাটিতে নামছে। নামার পরে দৌড়ে যে বাসা থেকে বের হয়েছে, তারপর তার বাবা মা সবাইকে ডেকে আনছে। আনার পর দেখে সাপ নেই। তখন তার বাবা মা ভাবলো সাপ চলে গেছে, সাপ কি এখানে বসে থাকবে? এ কথা বলার পরে রহিম আবার ঘুমিয়ে পড়ে। রাত পার হয়ে যায়, সকাল হয়। দুপুরে রহিম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাজারে কি জানি একটা নেওয়ার জন্য, যেতে হঠাৎ করে দেখে একটা গাছের নিচে একটা বয়স্ক মানুষ বসে আছে, সাদা জুব্বা, মানে মুখ দেখা যাচ্ছে না, মনে হয় সৌদি আরব থেকে যাচ্ছে। তখন ওই বয়স্ক মানুষটা রহিমের দিকে চেয়ে থাকে আর মুচকে মুচকে হাসি দেয় এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। রহিমকে ফলো করতে থাকে। বাজারে যায়, যেখানে যায় সেখানে রহিম ওই বুয়াকে, বয়স্ক মানুষকে দেখতে পায়। এরকম করে ভাবলো আজকে আমি এশিয়ার সময় চলে যাব। বন্ধুদের বলে আমি আজকে থাকতে পারবো না, সমস্যা। তখন এক বন্ধু, আমি বললাম আমরা এগিয়ে দিয়ে আসতেছি। তো এগিয়ে দিয়ে আসবে, আসার আগেই রহিম বলতেছে না আমি একাই যেতে পারবো। তখন বাজার থেকে আস্তে আস্তে চলে আসে, আসতে ওই যে বয়স্ক মানুষটা ওখানে চেয়ে আসে। রহিম ভাবলো ওর কাছে যাব। কাছে যাওয়ার আগেই ক্ষণিকের মধ্যে ঘাটটা ঘুরাইতে দেখে তার পাশে ওই বয়স্ক মানুষটা। অবাক কাণ্ড, কি এটা ভয়ের কথা। তখন ওই রহিম যখন ওই বুড়িকে প্রশ্ন করবে আপনি কে, তখন ওই বয়স্ক মানুষটা বলতেছে কি চিনতে পারছিস? যা বাবা, বাসায় যা, সাবধানে থাকিস, খুব সাহস। এই কথা বলার পরে হঠাৎ করে উদাও হয়ে চলে গেল ওই মানুষটা। রহিম বুঝতে পারলো এটা কখনো মানুষ হতে পারে না, এটা অন্য কিছু, জিন হবে। তখন বাসায় যায়, যাওয়ার পর ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ার পরে রহিমের কি আছে রহিম বলতে পারে না। এরপর থেকে যে ঘটনাটা ঘটেছে সেটা বলতেছে রহিমের মা বলতেছে রহিম তখন বাসায় যাওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। অল্প একটু পর জাগনা পায়, ওকে কেউ ধরে আটকাইতে পারে না, এত শক্তি, গায়ে প্রচুর শক্তি চলে যাচ্ছে এবং বলে ছেড়ে দে, আমি চলে যাব, এখান থেকে আমি ওকে নিয়ে চলে যাব। এরকম করে হওয়ার পরে তখন তার বাবা মা ভাবলো তাহলে এটা কী হয়েছে বুঝতে পারছে। এটা হুজুরকে ডেকে নিয়ে আসে, আনার পর পানি পড়া, তেল পড়া সব কিছু দিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। পরের দিন ঈদ, মাঠের নামাজ পড়ে আসার পর গরু কুরবানি দেওয়ার জন্য পাড়ার সবার এক জায়গায় গরু যখন কুরবানি শেষ, রক্ত বের হয়েছে, তখন হঠাৎ করে দেখে একটা লোক দেখে রহিম দিয়ে ওই গরুর রক্ত পড়তেছে, ওটা রক্ত নিয়ে খাচ্ছে। সবাই ভয় পেয়ে যায়, সবাই রহিমকে ধরে, আটকাইতে পারে না, বলে ছেড়ে দে, বহুদিন থেকে খায়নি। এ কথা বলতে বলতে বাসায় নিয়ে যায়। তার বাবা মা বুঝতে পারে। এরই মাঝে এই পাশে গ্রামে একটা হুজুর ছিল, হুজুরকে কারুবারু করে হাত পা ধরে নিয়ে আসা হয় এবং হুজুর বলে আমি ঠিক আজকে সন্ধ্যার দিকে আসবো, এখন আসে কোনো লাভ হবে না। তখন হুজুর চলে যায়। ঠিক সেই রাতে সন্ধ্যার দিকে চলে আসে, মহল্লার সমস্ত লোক রহিমের বাসায় জড়ো হয়ে যায়। যাওয়ার পরে একটা বৃত্ত এঁকে রহিমকে দাঁড়িয়ে রাখে, দোয়া দরুদ পড়তে শুরু করে। ঠিক আধা ঘন্টা যখন দোয়া দরুদ পড়ার পরে রহিমের শরীরে যখন 3টা ফু দিয়েছে, তখন রহিম মানে আজগবিভাবে চমকে ওঠে এবং তার মুখের কথা, ভাষা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। রহিমকে মনে আটকানো যাবে না, শুধু লাফ মারে, কিন্তু ওই বৃত্ত থেকে বের হতে পারতেছে না। তখন হুজুর বলে তুই আসলে কে? তুই এ বাচ্চাকে এই ঈদের দিন, পবিত্র একটা বছর একদিন, তুই কেন একে ডিস্টার্ব করতেছিস? তখন রহিম বলে, রহিমের মধ্যে মাঝে থাকা ওই জিনটা বলে আমি অমুক, আমি ওই বটের কাছে ওখানে থাকি। উনি যখন রাত্রে আসার সময় আমার মানে গায়ে পা দিয়েছে এবং আমি তার কষ্ট পেয়েছি, আমি একে ছাড়বো না, আমি একে এখান থেকে নিব, তারপরে যাব। হুজুর বলে নেওয়াতে এত সস্তা না। তখন আবার রোকেয়া করতে শুরু করে, ফু দেয়। তখন বলে তুই আমায় কিছু করতে পারবি না,
কথা বলতে বলতে আধা ঘন্টা এরকম যুদ্ধ হওয়ার পরে তখন এক পর্যায়ে যে যখন জিনের শরীরে আগুন লেগে দেওয়ার জন্য হুজুর দোয়া দরুদ পরে ফু দেয়, তখন চিৎকার করে এবং বলে জ্বলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছি, আমি পুড়ে যাচ্ছি, আমায় ক্ষমা করে দে, আমি চলে যাব, আর আসবো না। তখন হুজুর বলে তুই কথা দে এখানে থেকে আর আসবি না, যদি আসিস তাহলে তোকে মেরে ফেলে দেবো। তখন ওই জিনটা বলে আমি কথা দিতে হ্যাঁ কথা দিলাম, আমি আর কখনো আসবো না, কিন্তু আমাকে 5 কেজি মিষ্টি দিতে হবে। হ্যাঁ, রাজি হয়ে যায়। পরের দিন সকালে 5 কেজি, পরের দিন রাত্রে 5 কেজি মিষ্টি ওই বটের কাছে নিচে রাখা আসে। আসার তারপর থেকে রহিম সুস্থ। এখন রহিম ঢাকায় থাকে, রাতে আর বাড়িতে কখনো আসে না। তারপর থেকে এখন কোনো সমস্যা হয়নি, সব কিছু ভালো আছে, চাকরি করতেছে, সুখে সংসার করতেছে। সবাই রহিমের জন্য দোয়া করবে।